স্বাগত দুপুরের মধ্যে সংবাদে আপনাদের সঙ্গে আছি মমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ। শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খোলা, জানালেন প্রধান বিচারপতি। কোটা ইস্যুর যৌক্তিক সমাধানে দাবি ছাত্রলীগের দুর্ভোগের কর্মসূচির সমালোচনা। 10 দিনের ব্যবধানে চিকন ও মোটা চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। মিলগেটে দাম বেশি, দাবি খুচরা ব্যবসায়ীদের। একদিন কমার পর 61টি পয়েন্টে বাড়ছে বিভিন্ন নদীর পানি। সার্বিক বন্যা পরিস্থিতির ফের অবনতি, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এবার বিস্তারিত সংবাদ। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সব সময় খোলা রয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সকালে আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে পরামর্শ দিন তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীরা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন, সেটি গুরুত্ব সহকারে শোনা হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতীয় সংসদকে 16 দফা পরামর্শ দেওয়া সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে, রাষ্ট্রপতি চাইলে তা গ্রহণ করতে পারেন, নাও পারেন। মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মসূচি থেকে সরে এসে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য কোটা আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কোটা নিয়ে আদালতের রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা ফিরে এসেছে। কারণ 2018 সালে সরকারের পরিপত্র আদালতের রায়ে এখনো বহাল। এখন যারা আন্দোলনে আছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। জানান, কোটার যৌক্তিক সংস্কার ও সামঞ্জস্যপূর্ণ সমাধান ছাত্রলীগও চায়, তবে আন্দোলনকে টেনে হিঁচড়ে এভাবে দীর্ঘায়িত করা উচিত নয়। সুচিন্তিত সমাধান হওয়ার পরেও আমরা মনে করি যে যারা এটিকে প্রলম্বিত করতে চায় তাদের উদ্দেশ্যে শুভন এবং সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই তাদের সঙ্গে কোনো অবস্থাতেই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করবে না। আন্দোলনকে প্রলম্বিত করা, জনদুর্ভোগ তৈরি করা এবং আন্দোলনের যেখানে বিকল্প উপায় রয়েছে, আজকে তো রাস্তাঘাট অবরোধ করা, রেল অবরোধ করা, এগুলো না করে শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরিত রাজনৈতিক দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া তুলে ধরার একটি সুযোগ তাদের সবসময় রয়েছে। যেখানে বিকল্প রয়েছে, আইনগত সুযোগ রয়েছে এবং ইতিমধ্যেই তাৎক্ষণিক সাময়িক সমাধান এসেছে, এই মুহূর্তে যেখানে কোনো সমাধান নেই সেখানে এটিকে প্রলম্বিত করা সঠিক সিদ্ধান্ত নয় বলে আমরা মনে করি। শিক্ষকদের ক্ষেত্রে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিল, সুপার গ্রেড দেওয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে টানা 11 দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে শিক্ষকদের করা এই আন্দোলনে এখনো অবশ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। আন্দোলনরত শিক্ষকেরা জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি তাদের, তবে অনানুষ্ঠানিকভাবে কথা চলছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিক বৈঠক হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব। শিক্ষকদের কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দেশের অন্তত 35 পাবলিক বিশ্ববিদ্যালয়। দর্শক, শিক্ষক আন্দোলনের পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, আন্দোলনরত শিক্ষকরা সর্বশেষ কি বার্তা দিলেন আসলে? মমিতা, আজকে 11তম দিনের মতো ওনারা আন্দোলন চালাচ্ছেন 3 দফা দাবিতে এবং দেশের প্রায় 40টি পাবলিক বিশ্ববিদ্যালয় আসলে এখন অচল হয়ে আছে আসলে এই আন্দোলনের কারণে। ওনারা যে দাবিগুলো করছেন, যে ওনারা একটা স্বতন্ত্র বেতন কাঠামো চাচ্ছেন, পাশাপাশি যে প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে সেটা শিক্ষকদের জন্য বৈষম্যমূলক, সেই দাবি করছেন, যে কারণে এই স্কিম থেকে যেন শিক্ষকদেরকে বাতিল করা হয় সেই দাবি তারা জানাচ্ছেন। পাশাপাশি সুপার গ্রেডে যেন শিক্ষকদের দেয়া হয় সেই দাবি ওনারা করছেন। এই যে 3 দফা দাবি,
ওনারা 11 দিন ধরে এই দাবি জানাচ্ছেন এবং প্রতিদিন 12টা থেকে দুপুর 1:30 পর্যন্ত, আজকে 1.5 ঘন্টা পর্যন্ত ওনারা কর্মসূচি চালিয়েছেন। তো ওনারা যেটা বারবার বলছেন যে এতদিন ধরে ওনারা আন্দোলন চালাচ্ছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আসলে ওনাদের সাথে বসার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও অনানুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী, যিনি শিক্ষক সমিতির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যিনি সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, ওনার সাথে অনানুষ্ঠানিক কথা বলেছেন। তবে ওনারা যেটা চাচ্ছেন যে আনুষ্ঠানিকভাবে সরকার ওনাদের দাবিগুলো নিয়ে বসুক, এবং 11তম দিন পার হয়ে যাওয়ার কারণে আজকে কিন্তু ওনারা যে শিক্ষকরা বক্তব্য দিয়েছেন তাতে ওনারা খেদ ছিল, তাদের মধ্যে বেশ কিছু ক্ষোভ ছিল যে এই যে 11 দিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ আছে, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সরকারের কোনো আসলে এইদিকে কোনো দৃষ্টি দিচ্ছে না। এবং ওনারা কি আসলে শিক্ষকদের আন্দোলনকে দুর্বল মনে করে কিনা, সেই খেদও ওনারা আজকে আসলে ওনারা প্রকাশ করেছেন। তো ওনারা সর্বশেষ পর্যন্ত আসলে প্রত্যাশাও জানিয়েছেন যে শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ওনাদের সাথে বসা হবে। মৌমিতা, ধন্যবাদ আনোয়ার আপনাকে। শিক্ষক আন্দোলনের পরিস্থিতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এতক্ষণ সাথে ছিলেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 3 দিনের দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত 12:30টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলের শীর্ষ কজন নেতা সহ উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। দ্বিপাক্ষিক এই সফরে 2 দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয় 2 দেশ। বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা হিসেবে $1 বিলিয়ন প্রদানের ঘোষণা দেয় চীন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহতভাবে সহযোগিতা করবে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 10 দিনের ব্যবধানে চিকন ও মোটা চালের দাম প্রতি কেজিতে 3 থেকে 5 টাকা বেড়েছে। রাজধানীর ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন মোকাম ও মিল গেটে দাম বেশি, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় 50 কেজির বস্তা 150 থেকে 250 টাকা বেড়েছে। চিকন চাল 70 থেকে 72 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা সপ্তাহ দেড়েক আগে ছিল 68 থেকে 70 টাকা। আর মোটা চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা, যা আগে 45 থেকে 46 টাকা বিক্রি হতো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে গেল 3 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 10-এর উপরে আছে। বাজারে চাল ছাড়াও বেড়েছে সবজি, পেঁয়াজ, কাঁচামরিচের দাম। এই অবস্থায় বাজারে নজরদারির আহ্বান জানিয়েছেন ক্রেতারা। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে চালের বাজার পরিস্থিতি জানাতে এখন সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার রঞ্জিবুল মিজান। মিজান, বাজার পরিস্থিতি 10 দিনে এই যে পাল্টে গেল, এ বিষয়ে আসলে ব্যবসায়ীরা কি বলছেন? বেশ কিছুদিন ধরেই চালের বাজারের যে ঊর্ধ্বগতি এটি অল্প অল্প করে বাড়ছিল। মূলত ঈদের পর থেকে, কোরবানির ঈদের পর থেকে এই চালের দর বৃদ্ধি কথা জানিয়েছে আমাকে ব্যবসায়ীরা। আমি শুরুতে পাইকারি বাজার এবং খুচরা বাজার 2 বাজারেই দেখেছি। সেখানে মোটা চাল, যেটি মোটা চাল হিসেবে পরিচিত, সেই মোটা চালটি কিন্তু সব থেকে বেশি দর বেড়েছে, 4 থেকে 6 টাকার মতো। এর পাশাপাশি মাঝারি মানের আটাশ এবং মিনিকেট চালের দর কিন্তু 2-2.5 টাকার মতো বেড়েছে। পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী 2 পক্ষের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা জানিয়েছেন এখন পর্যন্ত যে মিল গেট, সেই মিল গেটে দর বৃদ্ধি। তারা বলছেন যে মিলাররা তাদেরকে জানিয়েছেন যে অতিরিক্ত দামে মিলাররা ধান কিনছেন, যার ফলে এই চালের দরটা বেড়ে গেছে এই কয়েকদিনে। এর পাশাপাশি আমি আরও কয়েকজন ক্রেতার সঙ্গেও কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ধানের মৌসুম কিন্তু শেষ হয়েছে, মাত্র বেশ অল্প কিছুদিন হয়েছে, 1.5 মাসের মতো। এই সময়ে চালের দর বৃদ্ধির কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না। তারা ক্ষোভ প্রকাশ করেছেন যাতে খুব দ্রুত সরকার এই বিষয়ে মনিটরিং জোরদার করে এই চালের দর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে। তবে আমি সাধারণত অন্যান্য সময়গুলোতে কিন্তু রাজধানীর বাজারগুলোতে তদারকি সংস্থার যে নজরদারি, সেই নজরদারি কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তদারকি সংস্থার নজরদারি আমি লক্ষ্য করিনি। মৌমিতা, ধন্যবাদ মিজান আপনাকে। কারণ বাজার থেকে চালের বাজারের পরিস্থিতি জানালেন স্টাফ রিপোর্টার রঞ্জিবুল মিজান।
দেশের বিভিন্ন নদীর পানি 61টি পয়েন্টে বাড়ছে, আর 9টি নদীর পানি 19টি পয়েন্টে বিপদ সীমার উপরে আছে। নদীর পানি বাড়তে থাকায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। অনেক এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি বাড়ছে। এতে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চর ও দ্বীপচর সহ নিম্নাঞ্চলে কয়েক লাখ মানুষ পানিবন্দী। গত 9 দিন ধরে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে। পানির মধ্যে 3-4 বার করে জাগাইছি, আবার পানি পেয়েছে, খামখুড়া নাই, বাস টাস নাই, কি দেওয়া জায়গায় লোক অনেক যে কোনখানে যা পারি। খুব ভয়াবহ অবস্থা, বাড়ি ঘরে পানি উঠে গেছে গা। অনেকে মানে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে, এরকম অবস্থায় চলতেছে। গাইবান্ধায়ও বাড়ছে তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি। আগামী 24 ঘন্টা তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 2 দিন কমলেও সিরাজগঞ্জের যমুনা নদীর পানি আবারও বাড়ছে। শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 5টি উপজেলার 34টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় 6,500 হেক্টর জমির ফসল ও 37টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রান্না বান্না, খাওয়া দাওয়া, পানি খুব কষ্ট ভিতরে আছে। এখন পানি কমলে পরে তাও আমরা কষ্ট ভিতরে আছি। বাড়ি খায়া খায়া নদীর কাছারগুলো আরো ভেঙে গেছে। তখন একটা সরকার উদ্যোগ না নিলে তো আমাদের আর বলার কিছু নেই, আমরা তো সব অসহায়। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার 38 সেন্টিমিটার উপরে এবং 16ঘর পয়েন্টে 34 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানি প্রবেশ করছে জেলার নিম্নাঞ্চলে। হাওড়ে এখন যেহেতু পানি কিছুদিন ধরে পানি নেমে যাচ্ছিল এবং গত 2 দিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে, তবে যেহেতু এখনো পানিগুলো হাওড়ে প্রবেশ করছে, তবে খুব বেশি হাওড় এখন পানিতে টইটম্বুর। তবে যদি উদাহরণে যদি বৃষ্টিপাত বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি গত 24 ঘন্টায় সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মা, ব্রহ্মপুত্র সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি 61টি পয়েন্টে বাড়ছে। 9টি নদীর পানি 19টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী ইমরানুল হক চৌধুরী। সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার এখন 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যা গত 2 দিন আগেও ছিল বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে। তো 34 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এই 2 দিনে। ইতিমধ্যে যেসব বানবাসী বাড়িঘরে ফিরে গিয়েছিলেন, তাদের বাড়িঘরটি পুনর্গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা আবারও আশ্রয় কেন্দ্রগুলিতে ফিরতে শুরু করেছেন। আমি বানবাসীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা বহু কষ্টে পরপর 2 বার বন্যা হওয়ার কারণে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছেন। এইভাবে নদী তীরবর্তী এবং হাওরের যেসব নিম্নাঞ্চল রয়েছে, সেই সব নিম্নাঞ্চলে এখনো কয়েক হাজার পানিবন্দী মানুষ রয়েছে। বান্দরবান সদর হাসপাতালে চলছে তীব্র পানি সংকট। এতে দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। সুপেয় পানির অভাবে বাড়ছে রোগব্যাধি, ব্যাহত হচ্ছে হাসপাতালের কার্যক্রম। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা কয়েকদিন ধরে দিনের অধিকাংশ সময় পানি থাকছে না বান্দরবান সদর হাসপাতালে। টাকা খরচ করে আশেপাশের দোকান থেকে পানি কিনে আনতে হচ্ছে রোগীর স্বজনদের। ব্যাহত হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এতে হাসপাতালে তৈরি হচ্ছে দুর্গন্ধ, দেখা দিচ্ছে নানা রোগের প্রাদুর্ভাব। পানির সমস্যা, ওয়াশরুমের সমস্যা, এমন অবস্থা ওয়াশরুমের এখানে ব্যবহারযোগ্য না।
এর থেকে বাইরের যে নোংরা বস্তি ওইখানেও এর থেকে ভালো ভালো। পানি না হলে চলন যায়, মনে করেন আমরা বাথরুমে যাই, আজকে একটুখানি রুগীর মাথায় পানি দেই, পানি না হলে কিভাবে চলে? বিভিন্ন পানির পাত্রে করে এনে ব্যবহার করতেছে, এখন এভাবে কিনে কিনে পানি এনে তো ভাই ব্যবহার করা যায় না। বাইরে থেকে আনি খাইতে হচ্ছে, তারপরে বাইরে যাইয়া দিয়ে মুছে করে আসতে হচ্ছে, এখানে কোনো পানি নেই, বাথরুমে যেতে পারতেছি না। হাসপাতালে পৌর পানি সরবরাহের একটি সংযোগ থাকলেও তা দিয়ে মিটছে না চাহিদা। তার উপর কয়েকদিন পরপর অকেজো হয়ে পড়ছে পানি সরবরাহের মোটরগুলো। আসলে এখানে আসার পর দেখা গেল যে একটা পানির সমস্যা, সবসময় পানি পাওয়া যায় না, ব্যবহারের পানি, খাওয়ার পানি পাওয়া যায় না। শুষ্ক মৌসুম বা নদীর পানি যদি খুব ঘোলা থাকে তখন পানির একটা সংকট তৈরি হয়। আর আমাদের হাসপাতালও বান্দরবানের ভিতরে, যেহেতু এই সংকটের বাহিরে না, এই জন্য আমাদের স্থায়ী সংকটের জন্য একটা ডিপ টিউবওয়েলের কাজ চলমান আছে। পিডব্লিউডি সেই কাজটা চলমান রেখেছে। এটা হয়ে গেলে আশা করছি সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি। বান্দরবান সদর হাসপাতালে প্রতিদিন 1.5 লাখ লিটার পানির চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 20 থেকে 30 হাজার লিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক কবি মাকিত হায়দারের দাফন সম্পন্ন হয়েছে। সকালে পাবনার আরিফপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে সদর গোরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হয়। এর আগে গত রাতে তার মরদেহ পাবনা পৌঁছালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে নেওয়া হয়। সেখানে বনমালী শিল্পকলা কেন্দ্র, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, জেলা শিল্পকলা একাডেমি, পাবনা পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কবি মঞ্চ, ড্রামা সার্কেল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানায়। গতকাল সকালে তিনি ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, সেই সাথে দক্ষিণাঞ্চলের নদী ও জমিতে লবণাক্ততা বাড়ায়। বিরূপ পরিবেশের ফলে সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। বনে কমছে সুন্দরী সহ কম লবণ সহিষ্ণু গাছ। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এই বনের জীববৈচিত্র্য বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। সুন্দরী, পশুর, গেওয়া ও গরান সহ 350 প্রজাতির গাছ রয়েছে এই বনে। রয়েছে প্রায় 375 প্রজাতির বন্য প্রাণী। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এর বৈশিষ্ট্য হারাচ্ছে। বন গবেষণা ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী 2012 সালে বনের বিভিন্ন নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ ছিল 9.3 থেকে 18.8 পিপিটি। এক দশকের ব্যবধানে 2022 সালে লবণাক্ততার মাত্রা বেড়ে দাঁড়িয়েছে 12.8 থেকে 24.5 পিপিটি। আর মাটিতে লবণাক্ততা 6.9 থেকে বেড়ে হয়েছে 12 পিপিটি। ফলে অঞ্চলভেদে বিভিন্ন গাছের চারা গজানোর হার কমেছে। আমাদের স্যালাইনের জন্য শিফটটা চেঞ্জ হচ্ছে, যেমন আমাদের একটু উপরের দিকে উঠে আসতেছে এবং মডারেট স্যালাইনটা এখন আগে স্ট্রং হয়ে যাচ্ছে এবং স্ট্রংয়ের স্যালাইনের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে একটা ওভারঅল ভেজিটেশন একটু চেঞ্জ আসতেছে। সুন্দরবনে এখন গেওয়ার আধিক্য বেড়ে যাচ্ছে, গরানের আধিক্য বেড়ে যাচ্ছে। 70%-এর উপরে এখন আমরা গেওয়া পাচ্ছি এবং তারপরে গরান পাচ্ছি, সুন্দরীর সংখ্যা কমে যাচ্ছে। সুন্দরবনে লবণাক্ততা বৃদ্ধির এই প্রভাব দৃশ্যমান হতে শুরু করেছে, যা প্রাণীকুলের উপর ফেলছে নেতিবাচক প্রভাব, জানায় বন বিভাগ। আমাদের মাছের প্রজাতির ভিন্নতা চলে আসবে। এমনকি আমরা যে বাঘ গণনা করি সেখানেও আমরা দেখেছি যে পশ্চিম দিকের থেকে পূর্ব দিকের ঘনত্বটা বেশি। কটকা, কচিখালি এবং হারবাড়িয়া, চাঁদপাই এই অঞ্চলে বাঘের ঘনত্বটা বেশি। এটার কারণটা হলো এখানকার পানির লবণাক্ততা কম। তবে গবেষকরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে পরিবর্তন আসবে, যার মধ্য দিয়ে সৃষ্টি হবে নতুন বাস্তু সংস্থানের। এই পরিবর্তন বুঝতে সুন্দরবনের প্রাণীকুল ও জীববৈচিত্র্যের উপর আরও গবেষণা জরুরি। আমরা খুব বেশি কনসার্ন যে সুন্দরবনের সুন্দরী গাছ হারিয়ে যাচ্ছে, লবণাক্ততা বাড়ছে, এগুলো সবগুলোই সঠিক আছে। কিন্তু ম্যানগ্রোভ যেখানে জন্মাবে তার হ্যাবিটেট হচ্ছে কিন্তু স্যালাইন ওয়াটার, অন্য উদ্ভিদ কিন্তু সেখানে জন্মাবে। এটাই হচ্ছে সাকসেশন বলি বা ইকোলজির যে সিস্টেম, একজন থাকবে, সে চলে যাবে, আর একজন আসবে। বাংলাদেশের অংশে 6017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে 69% বনভূমি ও 31% জলাভূমি। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে $4,300 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে ন্যাটো। এর মধ্যে F-16 যুদ্ধ বিমানও রয়েছে। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে গতকাল ইউক্রেনকে এই সহায়তা দিতে একমত হন নেতারা। আগামী 1 বছরের মধ্যে কয়েক দফায় এই সহায়তা পাবে কিয়েভ। সম্মেলনে ন্যাটোভুক্ত দেশগুলোর সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানান, ভবিষ্যতে ন্যাটোতে ইউক্রেনকে যুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। মূল সম্মেলনের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজায় ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় আরও অন্তত 52 প্যালেস্টাইনি নিহত হয়েছে। মোট প্রাণহানি 38,000-এর বেশি। গতকাল গাজা সিটির শেজাইয়া সহ দেইর আল বালাহ ও খাল ইউনিসে বিমান থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অর্ধশতাধিক প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে 2 শতাধিক মানুষ। এরই মধ্যে বড় অভিযানের জন্য গাজা সিটির 2.5 লাখ মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেল আবিব। গতকাল বিমান থেকে লিফলেট ফেলে এই নির্দেশনা দেওয়া হয়। জাতিসংঘের হিসেবে ইসরায়েলে অব্যাহত হামলার কারণে গাজায় প্রায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজা যুদ্ধে এ পর্যন্ত হামাসের 60% যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। দুপুরের সংবাদ শেষ করছে, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা খুলে জানালেন প্রধান বিচারপতি। কোটা ইস্যুর যৌক্তিক সমাধান দাবি ছাত্রলীগের। দুর্ভোগের কর্মসূচির সমালোচনা। 10 দিনের ব্যবধানে চিকন ও মোটা চালের দাম প্রতি কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। মিলগেটে দাম বেশি, দাবি খুচরা ব্যবসায়ীদের। একদিন কমার পর 61টি পয়েন্টে বাড়ছে বিভিন্ন নদীর পানি। সার্বিক বন্যা পরিস্থিতির ফের অবনতি। খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।